শুনতে পাচ্ছ? ঠিক আছে, শুরু করছি। দাঁড়াও, একটু ওয়েট করো জাস্ট। দেখো, আমরা আগের ক্লাসে আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগ রুলস এর আমরা শুধুমাত্র ফরম্যাট সম্পর্কে জেনেছিলাম। মানে কিভাবে আমরা কল নম্বর লিখবো, কোথায় অ্যাক্সেসন নাম্বার লিখবো, কোথায় অথর নেম অথবা টাইটেল লিখবো, তো অ্যাক্সেস পয়েন্টে আমরা কি লিখবো, তারপরে আমরা ফার্স্ট ইন্টেনশনে আমরা কোনটাকে ফার্স্ট ইন্টেনশন বলা হয়, কোনটাকে সেকেন্ড ইন্টেনশন বলা হয়, কোনটাকে থার্ড ইন্টেনশন বলা হয়, সেগুলো জেনেছিলাম। তার সাথে সাথে আমরা টাইটেল কোথায় বসে, অথার নেম কোথায় বসে, এবং যদি কোনো অথার থাকে, এবং ট্রান্সলেটেড নেম কোথায় বসে, ইলাস্ট্রেটেড নেম, এডিটেড বাই, এবং এডিশন, প্লেস, পাবলিকেশন, ইয়ার কোথায় বসে, ভলিউম কোথায় বসে, পেজ নম্বর কোথায় বসে, ডায়াগ্রাম কোথায় বসে, সাইজ কোথায় বসে, এবং সিরিজ নেম, সিরিজ এডিটর, এবং সিরিজ এডিটর নেম, এবং নম্বর, অর্থাৎ সিরিজ নম্বর, এগুলো কোথায় বসে, আইএসবিএন নম্বর, প্রাইস, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। ঠিক আছে, আজকে আমরা সেই যেটা আগের ক্লাসে আমরা জেনেছিলাম সেটারই আজকে আমরা কিছু প্রশ্ন সলভ করব। ঠিক আছে, শুনতে পাচ্ছ তো আমার কথা? শোনা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে আমরা আমরা অর্থাৎ আমরা মেন এন্ট্রির, এগুলো আমি নিয়ে ক্যাটালগিং রুলসের আমরা শুধুমাত্র মেন এন্ট্রির ফরম্যাট সম্পর্কে জেনেছিলাম। সেই ফরম্যাটের আজকে আমরা দেখি প্রশ্ন সলভ করি। আমরা আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব, প্রথমে সহজ হিসাবে যাব। ঠিক আছে, দেখো সবার প্রথম আমরা একটা নিয়ম তোমরা খাতার মধ্যে লিখে নাও, মানে এটা, এই নিয়মগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। কখন টাইটেল বসবে, কখন অথার নেম বসবে অ্যাক্সেস পয়েন্টে। ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্টে কখন, দাঁড়াও আমি একটা লেখা পাঠিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে, নিয়মটা লিখে নেবে। আমি একটু গ্রুপই পাঠিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তো 2 মিনিট ওয়েট করো, আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই নিয়মটা লিখে রাখো, যেটা আমি পাঠিয়ে দিয়েছি, দেখো কি লেখা আছে। অ্যাক্সেশন অর্থাৎ এগুলো আবেদন ক্যাটাগরি রুলসের ক্ষেত্রে মেন এন্ট্রি, হেডিং সেকশন বা অ্যাক্সেস পয়েন্ট লেখার নিয়ম। ঠিক আছে, সবার প্রথম তোমরা খাতা বের করে এই নিয়মটা লিখে রাখো। এই নিয়মটা লিখবে কারণ তোমাদের মানে যে প্রশ্নই দেখ না কেন, এই নিয়মগুলো দেখে কিন্তু তোমাদের যে অ্যাক্সেস পয়েন্ট বলতে আমরা কোনটাকে বুঝি, আগের দিন আমরা কিন্তু বলেছিলাম, আগের ক্লাসে আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে এটাকে অ্যাক্সেস পয়েন্ট বলা হয়, যেখানে আমরা অথরের নেম বা কখনো টাইটেল আমাদের এইখানে বসে। ঠিক আছে, কখনো অথর নেমও বসতে পারে, কখনো টাইটেলও বসতে পারে। তাহলে সেটা আমরা আগের ক্লাসে অলরেডি আমরা জেনেছি। তাহলে আজকে আমরা এই নিয়মটা কি লিখেছি, নিয়মটা একজন পড়ো, কি লেখা আছে দেখো, গ্রুপে পাঠিয়ে দিয়েছি। এটা হলো 1 নম্বর নিয়ম। ঠিক আছে, যে কোনো একজন পড়ো, নিয়মটা গ্রুপে পাঠিয়ে দিয়েছি। গ্রুপে পেয়েছো তোমরা? রেসপন্স করবে, ঠিক আছে, পেলে।
তাহলে নিয়মটা পড়ো, কি লেখা আছে। 1 নম্বর নিয়ম, অর্থাৎ আমরা অ্যাক্সেস পয়েন্টে মানে অথরের নামটা এখানে লিখবো, ঠিক আছে। আবার লিখবো কিন্তু উল্টে লিখবো, ঠিক আছে। অথরের নেম কিন্তু আমরা অ্যাক্সেস পয়েন্টে উল্টে লিখবো, তাও ওটাও লিখে রাখো, অ্যাড করতে পারো এখানে নিজের মতো করে লিখবে, যাতে তোমাদের অ্যাক্সেস পয়েন্টটা ঠিক মতো হয়। তুমি লিখতে পারো এইভাবে, যদি প্রশ্নপত্রে একজন অথার বা দুজন বা তিনজন অথার যদি থাকে, তাহলে প্রথম অথার দিয়ে আমরা অ্যাক্সেস পয়েন্টটা উল্টে লিখবো অথার নামটা, ঠিক আছে। অর্থাৎ মানে ফাইল টাইটেলটা লিখবো প্রথমে, কমা দিয়ে, ওটা আমি বলবো কিভাবে উল্টে লিখতে হয় সব বলবো। ধরো আমি শুধু একটা প্রশ্ন সলভ করি, তাহলে দেখো এখানে বলা আছে যে প্রশ্নপত্রে যদি একজন অথার থাকে তাহলে সেটা দিয়ে আমরা মেন এন্ট্রি, আমরা সেটাই এখানে ওই একই, এখানে অনেকগুলো ভেঙে ভেঙে দিয়েছে, ঠিক আছে। যদি প্রশ্নপত্রে একজন অথার থাকে তাহলে সেটাই মেইন এন্ট্রিতে আমরা উল্টে বসবে, ঠিক আছে। আর আমরা এটা যেমন কীরকম আমরা মেন বডিতে আমরা যা যা করি সেম একই নিয়ম, ঠিক আছে। আমরা মেন বডি অর্থাৎ বাদ বাকি যা সেম বলতে কি বোঝাচ্ছে, আমরা যেরকম করেছি সর্বপ্রথম টাইটেল লিখবো, তার একটা প্যারাল টাইটেল লিখবো, সাব টাইটেল লিখবো, আমরা প্রশ্ন দিকে লিখবো। এখন প্রশ্নটা আমরা দেখি, দেখো প্রশ্নের মধ্যে আমরা টাইটেল দেখতে পাচ্ছি সবার প্রথমে, ঠিক আছে। তারপরে দেখো এখানে অথার দেখতে পাচ্ছি, দুজন অথার পাচ্ছি। দেখো প্রশ্নের মধ্যে দুজন অথার পাচ্ছি, জন ইভেনফিল্ড অ্যান্ড জেনারেল এল কোট, ঠিক আছে। অর্থাৎ দুজন অথার পাচ্ছি, সেকেন্ড এডিশন পাচ্ছি, এবং এডিটেড বাই এবং এডিটর পাচ্ছি, এডিটর নেম, এডিটেড বাই অর্থাৎ এডিটর নাম পাচ্ছি, তার সাথে আমরা প্লেস পাচ্ছি, ঠিক আছে। নিউ ওয়ার্ক পাবলিকেশন পাচ্ছি, প্লেস পাচ্ছি নিউ ওয়ার্ক, এবং ইয়ার পাচ্ছি, এবং তার সাথে আমরা আইএসবিএন নম্বরও পাচ্ছি। অর্থাৎ এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে সাজাতে হবে, প্রশ্ন কিন্তু এরকম দেওয়া থাকবে, পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্ন দিয়ে আমাকে সাজাতে হবে। তাহলে আমরা কিভাবে সাজাবো, এটা প্রশ্ন, এটা এটা পাবে কিন্তু পরীক্ষায়। এখন আমরা মেন এন্ট্রি করবো, তাহলে আমরা মেন এন্ট্রি কীভাবে করবো, আমি মেন এন্ট্রি যেহেতু আগের ক্লাসে করেছিলাম, আজকে মেন এন্ট্রি ফরম্যাটটা প্রশ্ন দিকে কীভাবে সাজাবো সেটাই করবো। দেখো সবার প্রথম আমরা এখানে কল নম্বর বসে, যেহেতু কল নম্বর এখানে কোনো পাচ্ছি না নির্দিষ্ট করে, যদি থাকতো এখানে কল নম্বর দিয়ে একটা সংখ্যা থাকতো কতগুলো, তাহলে কিন্তু শুধু সংখ্যা লিখতাম, তখন কল নম্বর আর লিখতাম না, সংখ্যাগুলো লিখে দিতাম, তাহলে 1122, তখন কিন্তু কল নম্বর লেখার প্রয়োজন নেই। যেহেতু সংখ্যা কল নম্বর বলে দেওয়া নেই, তাহলে শুধু কল নম্বরটা এরকমই রাখবো, ঠিক আছে। তার জন্য কিন্তু এক্সট্রাভাবে আবার মানে সেটাকে আর লিখবো না, অর্থাৎ কল নম্বরটা কল নম্বর লিখে রেখে দেবো, অথবা নাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে রাখবে, কিন্তু কল নম্বর সবসময় পেন্সিলে লিখবে, ঠিক আছে। এটা তোমরা নোট করে লিখে রাখো যে কল নম্বর আর অ্যাক্সেশন নম্বর সবসময় পেন্সিলে লিখতে হয়, ঠিক আছে। যে নম্বর দেওয়া থাকবে সেই অ্যাক্সেশন নম্বর পেন্সিলে লিখবো। যেহেতু কল নম্বর নেই তাহলে আমি সেইটাই রেখে দেবো, অ্যাক্সেশন নম্বর যেহেতু নেই প্রশ্নে, তাহলে আমরা অ্যাক্সেশন নম্বরটা এইভাবেই রাখবো, ঠিক আছে। তারপর আমরা দেখবো যে প্রশ্ন দেখে আমাকে বুঝতে হবে যে এখানে টাইটেল কখনো কখনো টাইটেলও বসে এই অ্যাক্সেস পয়েন্টে, কখনো কখনো অথার নাম বসে। আমাকে দেখতে হবে যে এখানে অথার আছে, যেহেতু দেখো এখানে দুজন অথার পাচ্ছি, তাহলে প্রশ্নপত্রে যদি দুজন অথার থাকুক না একজন অথার থাকুক, প্রথম অথার দিয়ে কিন্তু আমি অ্যাক্সেস পয়েন্টটা আমি উল্টে লিখবো, ঠিক আছে, প্রথম অথার দিয়ে। তা প্রথম অথার কি দেখতে পাচ্ছ তোমরা বলো দেখে, এখানে অথার নাম, এখানে কয়জন অথার দেখতে পাচ্ছ প্রশ্নে, এটা বলো, প্রশ্নে কয়জন অথার দেখতে পাচ্ছ। হুম হুম, ঠিক। তাহলে আমরা দুজন অথারের মধ্যে প্রথম অথার বলতে এটা ফার্স্ট অথার, ঠিক আছে, এটা তাহলে ফার্স্ট অথার। তাহলে ফার্স্ট অথারে যদি আমি উল্টে লিখি, তাহলে উল্টে আমি কিভাবে লিখবো, এই যে আমরা সব সময় কিন্তু ফার্স্ট সেকেন্ড ইন্টেনশনে দুটো লেটার রাখবো, এ পাই ফিল্ড, অর্থাৎ লাস্ট নেমটাকে আমরা প্রথমে লিখে দিয়েছি, ফিল্ডটাকে প্রথমে লিখেছি, তারপরে সেমি কমা দিয়ে জন ইভেন্ট শব্দটা লিখবো, ঠিক আছে। প্রথমে আমরা ফিল্ড লিখলাম, অর্থাৎ লাস্ট নেম প্রথমে লিখলাম, ফার্স্ট নেম সবার শেষে লিখলাম, এরকম করে কিন্তু লিখতে হবে, অর্থাৎ উল্টে লিখলাম কিন্তু, তাহলে সেটাই বলা হয়েছে, ঠিক আছে। এখানে দুজন অথারের মধ্যে প্রথম অথারটা দিয়ে আমি অ্যাক্সেস পয়েন্ট লেখা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে অ্যাক্সেস পয়েন্ট বুঝতে পারলে কিভাবে লিখবো, আপনাকে প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে, প্রশ্ন বুঝেই কিন্তু আমাকে অ্যাক্সেস পয়েন্ট করতে হবে, ঠিক আছে। কার কোনো প্রবলেম আছে অ্যাক্সেস পয়েন্ট নিয়ে বলো।
আশা করি কারো প্রবলেম নেই। তাহলে দেখো এখন আমাকে এই ফরম্যাটে সাজাতে হবে। তাই এই ফরম্যাটে কি টাইটেল খুঁজবো, দেখো এখানে টাইটেল পাচ্ছি, আর কিছু পাচ্ছি না, দেখো প্যারাল টাইটেল পাচ্ছি না, সাব টাইটেল। তাহলে আমি দেখবো পোস্টের মধ্যে কি কি আছে, শুধুমাত্র টাইটেল আছে, ঠিক আছে, মেডিসিন ক্যাবিনেট কেমিস্ট্রি, শুধু টাইটেল পাচ্ছি। তাহলে টাইটেলটাই আমি কিন্তু এই টাইটেল লিখে দিলাম, ঠিক আছে, যেহেতু টাইটেল আছে টাইটেল লিখলাম। তারপরে আমি সেমভাবে চলে যাব এখানে এই ফরম্যাটে সাজাবো। দেখো তারপরে সমস্ত টাইটেলের পর কিন্তু একটা স্ল্যাশ দিয়ে কিন্তু আমার অথার আছে, ঠিক আছে। তাহলে আমি অথার লিখবো, তাহলে বাই লিখে অথার, তাহলে আমি বাই দিয়ে জন ইভেন্ট লিখলাম, ঠিক আছে। এই ফরম্যাটে কিন্তু সাজাবো জন ইভেন্ট। তো অথারের নামটা লিখলাম জন ইভেন্ট। এই ক্ষেত্রে কিন্তু আমার ভিতরে কিন্তু উল্টাবো না কখনো, আমি এখানে সবসময় অ্যাক্সেস পয়েন্টে উল্টে বসবে, আবার ভিতরে অথারের নাম উল্টে লিখবো এটা নয়, কিন্তু ভিতরে যেমন আছে পোস্টে সেরকমই দেখে কপি করবো, ঠিক আছে। তারপরে আমরা সেকেন্ড অথারও যেহেতু আছে, দুজন, তোমরা খাতার মধ্যে নোট করে লিখে রাখো যে দুজন অথারের মাঝে অ্যান্ড বসে, তাহলে আমি দুজন অথারের মাঝে অ্যান্ড বসালাম, ঠিক আছে। তারপরে অ্যান্ড লিখে তারপরে আরেকজন অথারের নাম লিখলাম, দেখবে তারপরে দেখবে এখানে সেমিকমা অথবা ডট দেওয়া আছে, দেখে ডট দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে, তাহলে আমি দেখবো সে ডট দিয়ে ড্যাশ লিখবো, যেমন আছে তেমনই লিখতে হবে, আবার এক্সট্রা হবে কমা দিয়ে লিখবো এরকম নয় কিন্তু, যেমন যদি কমা থাকে কমাই দিতে হবে, যদি ডট দিয়ে ড্যাশ থাকে ডট দিয়ে ড্যাশই দেবো, ঠিক আছে। তারপর ডট দিয়ে ডট দিয়ে সেকেন্ড, দেখো এখানে সেকেন্ড সর্বপ্রথম এডিশন দেওয়া আছে, এডিশন, দেখি এটা আগের দিন আমি কারেকশন করে দিয়েছিলাম, তোমরা দেখবে এখানে কিন্তু এডিটেড বাই হবে না, আগে এডিশন লিখবো, এডিশন লেখার পর তারপরে এডিটর নাম লিখবো, ঠিক আছে। তাহলে সেটাই করা হয়েছে, দেখো এডিশন, সেকেন্ড এডিশন, তারপরে স্ল্যাশ চিহ্ন দিয়ে এডিটেড বাই, তাই এডিটরের নামটা লিখলাম, এডিটেড বাই দিয়ে আমরা দেখো এডিটরের নামটা লিখবো, এটাতেও কিন্তু আমরা উল্টে লিখবো না, ঠিক আছে, যেমন আছে তেমনই এডিটর নেম সেরকমই লিখলাম, ঠিক আছে। তারপরে দেখবে আমি যদি এই ফরম্যাটে আবার চলে আসি, দেখো এই ফরম্যাটের মধ্যে তারপরে দেখো একটা ডট দিয়ে আবার ড্যাশ দেওয়া আছে আবার, তাহলে আমি আবার ডট দিয়ে ড্যাশ দেবো, ডট দিয়ে ড্যাশ দিলাম, দেওয়ার পর, ঠিক আছে, ডট দিয়ে ড্যাশ দিলাম, দেওয়ার পর এখন কি কি লিখবো বলো, ফরম্যাটটা তোমাদের আশা করি আগের ক্লাসে পেয়ে গেছো। এরপর কি বাকি আছে বলো, এডিটর পর্যন্ত হয়ে গেল, এরপর কি বাকি আছে, আমরা যে টাইটেল পেয়ে গেছি, এডিটর পেয়ে গেছি, যেহেতু দেখো এখানে ট্রান্সলেটর পেলাম না, তারপরে আর কি কি পাইনি, ট্রান্সলেটর পাইনি, দেখো এখানে আর কি কি পাইনি, এখানে পরিষ্কার বলা আছে অথার পেয়ে গেছি, ট্রান্সলেটর পাইনি, ইলাস্ট্রেটর পাইনি, তাহলে এগুলো তো পাইনি, তাহলে এগুলোকে অ্যাভয়েড করবো, আবার এইগুলোকে শুধু লিখে আবার রেখে দেবো এরকম নয়, যেগুলো পাবো না এগুলো লিখবো না, এগুলোকে অ্যাভয়েড করে বাকি যেগুলো থাকবে সেগুলো লিখবো, যেহেতু এটাকে পাইনি এইটাকে লিখলাম না, তাই শুধু এডিটর নেম পেয়েছি। তারপরে দেখো এখানে প্লেস ক্লোন দিয়ে সে পাবলিশার কমাতে ইয়ার দেওয়া আছে, তাহলে আমরা সেটাই এখানে লিখবো, দেখো প্লেস পাবলিশার ইয়ার, ঠিক আছে। তাহলে প্লেস কি বলো, পোস্টে প্লেস, প্লেস কি দেওয়া আছে, প্লেস জায়গার নাম লিখবো যেহেতু, নিউ ইয়র্ক, দেখো নিউ ইয়র্কে আগে কিন্তু পাবলিকেশন রয়েছে, তাও কিন্তু আমরা নিউ ইয়র্কটাই আগে লিখবো, যেহেতু আমাদের নিয়ম অনুসারে নিউ ইয়র্কটা আগে বসে যাচ্ছে, দেখো তো সেটাই আমি করেছি। তারপরে দেখি দেখি কোলন চিহ্ন দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখবে, ঠিক আছে, সেই জন্য আমরা কোলন চিহ্ন দিয়েছি। তারপরে দেখি প্লেস, তার পাবলিকেশন নেম, দেখো পাবলিকেশন নেম, এই যে আমরা পাবলিকেশন নামটা লিখছি, আমরা পাবলিকেশন, হ্যাঁ পাবলিকেশনটা আমরা লিখি নাই, ঠিক আছে, আমরা শুধু পাবলিশারের নামটা লিখবো, এটা এক্সট্রাভাবে অতিরিক্ত সেগুলো বাদ যাবে, সেটা আমি একটা রুলস তোমাদের বলে দেবো যে কী কী বাদ যায়, সেগুলো বলে দেবো, শুধু পাবলিশারের নামটা নিয়েছি শুধুমাত্র, ঠিক আছে। তারপরে শুধুমাত্র ইয়ারটা দেবো, কত ইয়ার, কমা দিয়ে এই যে ইয়ার এখানে কোথায়, এই যে 2011 রয়েছে, আমি এই 2011 শব্দটা নিয়েছি, ঠিক আছে, হলো, তাহলে 2011 তার ডট হয়ে গেল। এরপর দেখো প্রশ্নে কি আছে, শুধুমাত্র আইএসবিএন নম্বর দেওয়া বাকি আছে, তাহলে আমরা প্রশ্নে শুধু আইএসবিএন নম্বরটাই লিখবো, ঠিক আছে, এই যে আইএসবিএন নম্বর দেওয়া আছে, তাহলে আমি আইএসবিএন নম্বরটা লিখলাম। দেখো আমরা আরো অনেক কিছু বাদ দিয়েছি, কি কি বাদ দিয়েছি দেখো, আমরা কিন্তু এই যে ভলিউম বাদ দিয়েছি, ইলাস্ট্রেটর বাদ দিয়েছি, ম্যাপ চার্ট, ডায়াগ্রাম সাইজ, সিরিজ নেম, সিরিজ এডিটর নেম, সিরিজ নাম্বার, এগুলো পোস্টে নেই বলে আমি লিখিনি, যদি পোস্টে থাকতো আমি তাহলে সেমভাবে এগুলোকেও সাজাতে হতো সেমভাবে, ঠিক আছে, শুধুমাত্র নোট বলেও কিছু ছিল না, শুধু আইএসবিএন নম্বর ছিল, শুধু আইএসবিএন নম্বর লিখেছি, প্রাইস ছিল না বলে প্রাইস লিখিনি, ঠিক আছে। তাহলে এই হলো নিয়ম, তোমরা
তাহলে সাজাতে পারবে তোমরা। এখন যদি তোমাদের কোনো এই ধরনের প্রশ্ন থাকে, যদি সাপোজ বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, এটা যেটা করালাম সেটার মধ্যে কোনো প্রবলেম থাকলে বলো, সেটা আবার রিপিট করবো। তারপর আমি কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে, ঠিক আছে? তাহলে কারো কোনো প্রশ্ন আছে যেটা করালাম এখন, যে প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম করে থাকবে, এসিসি নম্বর বলে দিল একটা সংখ্যা 3 4 5, তখন শুধুমাত্র কিন্তু 100 নম্বরটা এই যে 1 2 4 5 6 দেওয়া আছে, তাহলে আমি তখন 100 নম্বর এগুলো লিখবো না, শুধু সংখ্যাগুলো লিখবো 1 2 3, যেটা আছে সেটা কপি করবো, 1 2 1 2 4 5 6 কিন্তু পেন্সিলে লিখবো, ঠিক আছে? বুঝতে পারলে? যেটা থাকবে সেই 100 নম্বরের পরিবর্তে সংখ্যাটা থাকবে শুধু, তখন নেই বলে শুধু সেটা লিখে রাখলাম, এখানে 100 নম্বর বসে, ঠিক আছে? অথবা নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। না 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 না, উল্লেখ করার দরকার নেই, থাকলে উল্লেখ করতে হবে, ঠিক আছে? থাকলে এই ফরম্যাটে উল্লেখ করতে হবে, এই যে আইসবের নম্বরের পাশেই কিন্তু রয়েছে প্রায়, এইভাবে আইসবের নম্বরের পর প্রাইসটা লিখবে, এখানেই লিখবে সবসময়, ঠিক আছে? ঠিক আছে, পরে আরেকটা এক্সাম্পল করাচ্ছি, যেমন এই প্রশ্নটা দেখো, ঠিক আছে? দেখো এখানে টাইটেল পাচ্ছি, প্যারাল টাইটেল পাচ্ছি, সাব টাইটেল পাচ্ছি, ঠিক আছে? তারপরে অথার নেম পাচ্ছি, দুজন অথার পাচ্ছি, না তিনজন অথার পাচ্ছি, তারপরে এডিটেড বাই এডিটর পাচ্ছি, তারপরে ইয়ার পাচ্ছি, প্লেস ইন্ডিয়া পাচ্ছি, জায়গার নাম, পাবলিকেশনের নাম পাচ্ছি। তাহলে আমরা সাজাবো কীভাবে, দেখো এখানে সর্বপ্রথম কিন্তু ফার্স্ট অথার দিয়ে কিন্তু আমরা আমরা অ্যাক্সেস পয়েন্টে লিখলাম, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট অথার দিয়ে আমরা অ্যাক্সেস পয়েন্ট লিখেছি, দেখো এখানে কিন্তু আমরা নেই বলে আমরা কিছুই লিখি নেই, কল নম্বর অ্যাকশন তো নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা সেমভাবে আমরা সেমিকমা দিয়ে সর্বপ্রথম টাইটেলটা লিখবো আগে, আর রোহিতটা পরে লিখেছি, কুমার রোহিত, ঠিক আছে? অর্থাৎ কুমারটাকে আগে লিখেছি, রোহিত কুমার বলতে কুমারটা আগে লিখেছি আর রোহিতটাকে পরে লিখেছি, এরকম করে আমরা লিখলাম। লেখার পর আমরা টাইটেল, দেখো টাইটেল প্যারাল সাব টাইটেল হিসেবে সাজিয়েছি, টাইটেল সাজিয়েছি সমান সমান দিয়ে প্যারাল টাইটেল সাজিয়েছি, তারপরে টাইটেল সাব টাইটেল প্যারাল টাইটেল সাজালাম, সাজানোর পর আবার বাই দিয়ে কিন্তু অথারের নামটা লিখলাম, আবার কমা দিয়ে ফার্স্ট অথারের পর সেকেন্ড অথারের মাঝে কমা দিলাম, ঠিক আছে? এগুলোকে আবার উল্টানোর দরকার নেই। তারপরে কিন্তু সেকেন্ড অথার, যেহেতু দুজন অথারের সবার শেষেরটাই অ্যান্ড বসবে কমা দিয়ে, তিনজন অথার থাকলে কি করব, প্রথম দুজনের মাঝে কমা হবে, আর পরে মানে অ্যাড দিয়ে শেষ করতে হবে পরের অথারটাকে, সেটাই করেছি। দেখো তারপরে আমরা ডট দিয়ে ড্যাশ দিয়ে আবার ফিফথ এডিশন, যেহেতু দেখো ফিফথ এডিশন দেওয়া আছে মনে হচ্ছে, প্রশ্নটা পড়লে বুঝতে পারছি ফিফথ এডিশন, সেই জন্য আমরা ফিফথ এডিশন দিয়েছি। এডিশন দেওয়ার পর আবার স্ল্যাশ চিহ্ন দিয়ে এডিটেড বাই, তারপরে কিন্তু আমরা এডিটরের নামটা লিখলাম, ঠিক আছে? রোহিত গুপ্তা এডিটরের নাম, তারপরে আমরা ডট দিয়ে ড্যাশ দিয়ে অক্স প্লেস পাবলিকেশন ইয়ার, যেহেতু এখানে আর কিছুই পাচ্ছি না, আইএসবি নম্বরও পাচ্ছি না, প্লেসও আমরা দেখো অনেক কিছুই পাইনি, এখানে প্রাইস পাইনি, সিরিজ নেম পাইনি, ভলিউম পাইনি, পৃষ্ঠা নম্বর পাইনি, ঠিক আছে? তারপর সাইজ পাই নাই, সিরিজ নেম পাই নাই, সিরিজ এডিটর নাম পাইনি, তাহলে সেগুলো পাইনি বলে সেগুলো অ্যাভয়েড করেছি, ঠিক আছে? কল নম্বর নেই, অ্যাক্সেশন নম্বর নেই, যেমন ছিল সেটাই, ঠিক আছে? থাকলে সেগুলো দেখে দেখে এই শখের অনুসারে পড়ে যেত, ঠিক আছে?
তার সাথে তোমরা একটু নিয়মগুলো লিখে নাও, এগুলো তোমাদের কাজে লাগবে। যে নিয়মগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দেখো এগুলো কিন্তু এক্সট্রা ভাবে নিয়ম, যখন আমরা মেন বডিতে কিছু কিছু নিয়ম বাদ যায়, ঠিক আছে, কিছু জিনিস বাদ যায়, যেমন প্রশ্নে অতিরিক্ত কিছু লেখা থাকে, সেগুলোকে আমরা লিখবো না। কোন কোন ক্ষেত্রে কি কি প্রশ্ন, কি বিষয়, মানে প্রশ্নের কোন কোন জিনিসগুলো অতিরিক্ত থাকে সেগুলো নিয়ে একটু রুলস এখানে রয়েছে মেন বডিতে, ঠিক আছে। অর্থাৎ থার্ড ইন্ডেনশনের ক্ষেত্রে, ইন্ডেনশনের ক্ষেত্রে যে নিয়মগুলো আমরা দেখি, সেখানে যে জিনিসগুলো বসে, সেখানে দেখবে প্রশ্ন দেখে আমরা প্রশ্নের সমস্ত কিছু বসাই না। যেমন কখনো প্রফেসর থাকে, ডক্টর থাকে, সেগুলোকে বাদ দিয়ে আমি শুধু নামটাই লিখবো সেই মেন বডিতে, সেগুলো এখানে বলা হয়েছে। সবার প্রথম কি বলা হয়েছে, দুজন, দেখো সবার প্রথম কি বলা হয়েছে, লেখক বা সহকারী লেখককে বোঝানো হয়। কি বোঝানো হয়, যেমন দুজন লেখক থাকলে তাদের নামের পাশে অ্যান্ড হবে। সবার প্রথমেই একটা এক্সাম্পল দিয়ে করেছি অলরেডি, তোমরা দেখবে সব প্রথম প্রশ্নই করালাম, সেখানে দুজন অথার ছিল, তার মাঝে কিন্তু অ্যান্ড বসিয়েছি। তাহলে এটা একটা নিয়ম, মাঝে অ্যান্ড বসবে, এটা একটা নিয়ম। তাই 2 নম্বর নিয়ম কি, 3জন লেখক থাকলে দুজনের মধ্যে কমা আর শেষ জনের আগে কিন্তু অ্যান্ড বসবে। তাহলে এই নিয়মটা লেখে নাও, ঠিক আছে। 3জন লেখক থাকলে দুজনের মধ্যে কমা এবং শেষ জনের আগে অ্যান্ড বসবে, এটা তোমরা অলরেডি জানো, বেসিক জিনিস, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি, যদি কোনো উপাধি থাকে, উপাধি যেমন প্রফেসর, ডক্টর, ইটিসি, এগুলো থাকে যদি প্রশ্নপত্রে, তাহলে এগুলো কিন্তু বাদ দিতে হবে, এগুলো কিন্তু হবে না। অথারের পরে, অথারের পরে, এর পরে, ঠিক আছে, অথারের পরে যদি এগুলো থাকে, অথারের আগে, তাহলে কিন্তু এগুলো হবে না, বাদ দেবো। যদি এডিটর থাকে, তাহলে এডিটর থাকলে এডিটর, তারপর সেমিকমা বা কোনো চিহ্ন দিয়ে ট্রান্সলেটর, এগুলো তোমরা অলরেডি জানো। সেমিকমা যে ফরম্যাটের মধ্যে দেওয়া আছে, এডিটরে থাকলে সেমিকমা হয়, ট্রান্সলেটর থাকলে সেমিকমা হয়, ঠিক আছে। তারপরে ইলাস্ট্রেটর থাকলে সেমিকমা হয়। এগুলো তোমরা অলরেডি প্রথম দিনের ক্লাসেই অলরেডি বলেছিলাম। এগুলো লেখার প্রয়োজন নেই, শুধু এটা মনে রাখো যে কোনো উপাধি থাকে যদি, তাহলে যেমন প্রফেসর, ডক্টর, এগুলো বাদ দিতে হবে, ঠিক আছে। আর একটা কি, 3জন অথার থাকলে যেমন প্রথম দুজনের মধ্যে কমা হয় আর শেষ জনের আগে অ্যান্ড বসে, আর 2জন লেখক থাকলে 2জন লেখকের মাঝে অ্যান্ড বসে, ঠিক আছে, ঠিক আছে। এটা লেখা কমপ্লিট। নেক্সট ক্লাসে আমি কিছু আজকে ক্লাসটা হয়ে যাওয়ার পর আমি কিছু হোমওয়ার্কগুলো পাঠিয়ে দেবো, আমি ইয়ারের প্রশ্ন থেকে পাঠিয়ে দেবো, সেগুলো করে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে করে পাঠাবে, ঠিক আছে। নেক্সট হলো ক্লাস হলো তোমাদের রবিবার রয়েছে, রবিবার ক্লাসের আগে পাঠাবে। তার সাথে দেখি রবিবার দিন আমি কিছু মানে থিওরি ক্লাসটাও নিয়ে নেব, ঠিক আছে। তোমাদের অনেক টাইম আছে, থিওরি নিয়ে এত চিন্তা করতে হবে না। নোটগুলো পাঠিয়ে দেবো, সেগুলো দেখি তোমাদের পরের পেপারগুলো পাঠিয়ে, আর 2-একটা পেপার পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। হুম, হুম। তো আমাকে দেখতে হবে তাহলে, মানে অনেক নোট রয়েছে, হ্যাঁ কিছু হ্যান্ড নোট রয়েছে, কিছু আবার বাড়ানো হয়েছে পরে, ঠিক আছে। এখন ঠিক আছে, আমি দেখি আগের ব্যাচে ছিল তো কিছু নোট, ওগুলো আমি দেখি সাজেশন দিয়ে দেবো, পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেবো, পরীক্ষার প্রায় 2 মাস 3 মাস আগে। এখন সাজেশন তোমাদের রেডি করা হয়নি, ঠিক আছে। এখন তোমাদের সব পড়ার জন্য দিয়েছি, নোটগুলো দিচ্ছি এখন, ঠিক আছে। আমি সাজেশন তৈরি করে তোমাদের সে- সেই হিসাবে তোমাদের দিব, সেই প্রশ্নগুলো কোনটা ভালো করে পড়বে, কোন প্রশ্নগুলো বেশি জোর দেবে, সেগুলো নিয়ে আমি কিছু সাজেশন রেডি করে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর নোটগুলো সব দিয়ে দিচ্ছি, মানে হ্যান্ড রাইটিং নোট রয়েছে, কিছু দেখবে টাইপিং নোট রয়েছে, সব একসাথে আছে। দেখবে কোনো নোট ডাবল রয়েছে, ওটা হ্যান্ড রাইটিং নোটও পাবে, সেটা আবার দেখবে টাইপিং নোটও পেয়ে যাবে, এরকমও রয়েছে কিছু নোট,
হ্যাঁ সেটা পাঠাবে, কি কি কোনো একটা মিস্টেক রয়েছে তাহলে সেটা আমি কারেকশন করে দেবো, ঠিক আছে। তাহলে এটা থাকলো। আর তোমাদের এটা এই ধরনের প্রশ্নই যেটা আছে করালাম, এটা আমি হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, সেগুলো করে পাঠাবে। তাহলে একটু থিওরি নিয়ে আলোচনা করি, পেপার 1, একটু ওয়েট করো। পেপার 1টা নিয়ে একটু আলোচনা করি, কোনগুলো নিয়ে একটু বেশি পড়বে। তোমাদের এই প্রশ্নটা দেখবে গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চসূত্র নিয়ে আলোচনা করো, ঠিক আছে। এই 5টি সূত্র দিয়ে পরীক্ষা কিন্তু প্রত্যেকবারই আসে, ঠিক আছে। দেখো প্রথমে কখনো প্রশ্নে আসে উল্লেখ করে দেয় যে প্রথম দেখে এটা রঙ্গনাথনের এই 5টি সূত্র, রঙ্গনাথনের দেওয়া। দেখো এখানে 5টি সূত্র দেওয়া আছে, যে কি কি সূত্র 5টি এটা পরিষ্কার বলা আছে। আমরা যদি এটা একটু দাঁড়াও একটু বড় করে তুলে ধরছি। প্রথম সূত্র হলো কি দেওয়া আছে, বই ব্যবহারের জন্য, ঠিক আছে। দেখো এটা ভালো করে পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন একটা পাবেই, এই পঞ্চসূত্র থেকে একটা প্রশ্ন হলে পাবে, মানে আসেই, প্রত্যেকবার আসে। বই ব্যবহারের জন্য, তারপরে প্রত্যেক পাঠকেরই থাকবে বই, প্রত্যেক বইয়েরই থাকবে পাঠক, পাঠকের সময় বাঁচান, আর গ্রন্থাগার একটি ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান, ঠিক আছে। কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে শুধু উল্লেখ করে দেয়, বললো যে গ্রন্থাগার একটি ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান ব্যাখ্যা করো বা এর সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। ও কখনো আসে যে প্রত্যেক পাঠকেরই থাকবে বই, অথবা উল্লেখ করে দেয় যে গ্রন্থাগার বিজ্ঞানের 3য় সূত্র সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। কখনো উল্লেখ করে দেয় যে 4র্থ সূত্র সম্পর্কে আলোচনা করো, রঙ্গনাথনের দেওয়া 4র্থ সূত্র সম্পর্কে আলোচনা করো, রঙ্গনাথনের দেওয়া 15 সূত্র সম্পর্কে আলোচনা করো। এই যে কোনটা দিয়ে প্রশ্ন দেবে, এই 5টি সূত্রের মধ্যে যে কোন সূত্রটা দিয়ে আসবে পরীক্ষা বলা মুশকিল, এই জন্য 5টাই তোমাদের পড়তে হবে, ঠিক আছে। বই ব্যবহারের জন্য, তারপরে প্রত্যেক পাঠকেরই থাকবে বই, প্রত্যেক বইয়েরই থাকবে পাঠক, এবং পাঠকের সময় বাঁচান, গ্রন্থাগার একটি ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠান, ঠিক আছে। খুবই সহজ, একবার যদি পড়ো বারে লিখতে পারবে, শুধু পয়েন্টগুলো মনে রাখবে। যেমন বই ব্যবহারের জন্য সবার প্রথম সূত্র, যেমন প্রত্যেক বই ব্যবহারের জন্য, তাহলে বই ব্যবহারের জন্য কি দরকার, আমাদের বই ব্যবহারের জন্য নিশ্চয়ই একটা অবস্থান দরকার। আমরা বই তো আমরা যেখানে সেখানে জায়গা হলে তো একটা ভালো অবস্থান দরকার, কোথায় হওয়া দরকার সেটা পরিকল্পনা করা দরকার। অবস্থানটা এমন জায়গায় হওয়া দরকার যেখানে মানুষ পড়াশোনা করতে পারে, যেমন শান্ত শৃঙ্খলা হতে হবে, সেই জায়গাটা পরিবেশটা ভালো থাকতে হবে, এমন জায়গায় সেইভাবে বিবেচনা করে একটা অবস্থান নির্বাচন করা দরকার, ঠিক আছে। তাহলে অবস্থান তোমরা পড়লেই একবার বাড়ি রাখতে, ওপেন অ্যাক্সেস মানে সবাই যাতে মানে সবার জন্য উন্মুক্ত থাকতে হবে, সেখানে কোনো মানে ওপেন
মানে সবার জন্য সমান অধিকার থাকতে হবে সেখানে। যেমন কি বলা রয়েছে এখানে দেখো, নিজের পছন্দ মতো পছন্দের গ্রন্থ নির্বাচন করতে পারে, ঠিক আছে। মানে বই এমনভাবে সাজানো থাকবে যাতে পাঠকের সেখানে মানে যেটা যখন প্রয়োজন সেই জন্য ইচ্ছা মতো পেয়ে যায়, ঠিক আছে। তার জন্য বই খুঁজতে খুঁজতে একটা বই খুঁজতে খুঁজতে যেন অনেক সময় যাতে নষ্ট না হয়, ঠিক আছে। যাতে বই খুঁজে খুঁজে তার ক্লান্ত হয়ে যাচ্ছে, তাহলে সে পরের দিন আর বই পড়ার জন্য সেই গ্রন্থাগারে আসবে না কখনো। সেই জন্য ওপেন অ্যাক্সেসটা যেন ঠিকঠাক থাকে। তো কাজের সময় গ্রন্থাগারে কাজের সময়ও সেই রকমভাবে নির্দিষ্টকরণ করা দরকার। তো আমরা যদি দেখি ইচ্ছা মানে অনেকে আছে যেমন শুধু অফিসিয়াল টাইম ছাড়াও কিন্তু, কারণ অনেকে দেখবে যে অফিসিয়াল টাইমে অন্যান্য কাজ করে, সেই টাইম পর্যন্ত যদি গ্রন্থাগার খোলা থাকে তাহলে কিন্তু অনেকে বই পড়তে পারবে না। তাহলে বই গ্রন্থাগার সময় তার হচ্ছে এক্সট্রা সময় দিয়েও এক্সট্রা সময় কিন্তু গ্রন্থাগার খোলা রাখা দরকার, ঠিক আছে। তার কেননা সেই অফিসিয়াল টাইম বাদেও কিন্তু তারা কিন্তু সেই এক্সট্রা টাইমে এসেও কিন্তু তারা যাতে বই পড়ার যাতে আগ্রহটা বেড়ে যায়, ঠিক আছে। দেখো এখানে কি বলা হয়, এখানে সেটাই বলা রয়েছে, যাদের বিভিন্ন পেশার মানুষ দৈনন্দিন কাজকর্ম শেষ করে সেটিকে ব্যবহার করতে পারেন। গ্রন্থাগার দিনে দীর্ঘব্যাপী সময়ব্যাপী এবং কোনো ছুটি ছাড়া বছরে প্রতিদিনই করেই রাখা উচিত, ঠিক আছে। তারা প্রতিদিন খোলা রাখা দরকার কাজের সময়। তা গ্রন্থাগার ভবন আসবাবপত্র ঠিকঠাক দরকার, ঠিক আছে। এগুলো তোমরা একবার পড়িয়ে লিখতে পারবে। গ্রন্থাগারে কর্মী থাকা দরকার, যদি কর্মী না থাকে তাহলে তো গ্রন্থাগারে যদি বই রেখে দিল কর্মী নেই তাহলে তো বই তো চুরি হয়েও যেতে পারে, ঠিক আছে। মানে অনেকে আছে বই চুরি ফেরত নিয়েই আর বাড়িতে নিয়ে গেলো আর ফেরত দিল না গ্রন্থাগারে, সেরকম হতে পারে। কর্মী ঠিকঠাক থাকতে হবে এবং কর্মী দক্ষ হতে হবে, ঠিক আছে। তো গ্রন্থাগার নির্বাচন নীতি, মানে গ্রন্থাগার নির্বাচন কোথায় করবে তার নীতিগুলো রয়েছে এখানে। তো প্রচার করতে হবে, শুধু গ্রন্থাগার আছে কেউই জানে না, এমন জায়গায় এক গ্রন্থাগার আছে মানে পাবলিক কিছুতেই জানে না সেখানে যে গ্রন্থাগার রয়েছে, তাহলে তো সেটা লাভ নেই। এজন্য প্রচার করতে হবে যে এখানে গ্রন্থাগার রয়েছে, সবার কী কী সুযোগ সুবিধা আছে সেটাও পাবলিককে জানাতে হবে। এখন পাবলিক কিছুই জানে না যে এখানে এই বই পাওয়া যাচ্ছে, তাহলে তো সেখানে আসবে না, ঠিক আছে। সেই জন্য সেই প্রচারটা ঠিকঠাক থাকতে হবে। তারপরে আমরা যদি দেখি, দেখো এই কটা হলো প্রথম সূত্র। যদি পরীক্ষা প্রশ্ন আছে প্রথম সূত্র সম্পর্কে, রঙ্গনাথের প্রথম সূত্র সম্পর্কে আলোচনা করো। তো প্রথম সূত্র কি? তো পাঠকের সময়, প্রথম সূত্র কি বলো? বই ব্যবহারের জন্য, ঠিক আছে। তাহলে বই ব্যবহারের জন্য কিন্তু আমাদের কি কি দরকার, তাহলে এই হলো আমাদের এই হলো বৈশিষ্ট্য, ঠিক আছে। অবস্থান দরকার, ওপেন অ্যাক্সেস দরকার, গ্রন্থাগার কাজের সময় ঠিকঠাক দরকার, গ্রন্থাগার ভবন আসবাবপত্র, গ্রন্থাগার গ্রন্থ নির্বাচন নীতি, প্রচার, ঠিক আছে। এই হলো প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র সম্পর্কে জানলাম। তারপরে দেখি পাঠকের, তারপরে দ্বিতীয় সূত্র সম্পর্কে যদি আলোচনা করতে বলে, তাহলে প্রত্যেক পাঠকেরই থাকবে বই, ঠিক আছে। রাষ্ট্রের দায়িত্ব দেওয়া আছে এখানে, আর্থিক সংস্থান দেওয়া আছে, অর্থ দরকার, গ্রন্থাগার আইন ঠিকঠাক থাকা দরকার। মানে আইন না থাকলে গ্রন্থ চুরি হয়ে যাবে, কখনো বই ছিঁড়ে ফেলে জমা দেবে, ঠিক আছে। সেটা একটা নিয়ম কানুন দরকার, রুলস দরকার। সমন্বয় সাধন ঠিকঠাক থাকতে হবে, গ্রন্থাগার কর্তৃপক্ষের দায়িত্ব ঠিকঠাক থাকতে হবে, কর্মীদের দায়িত্ব ঠিকঠাক থাকতে হবে। যে গ্রন্থাগার কর্তৃপক্ষের যে দায়িত্বই যদি না থাকে তাহলে যে কেউ কখন যখন তখন এসে বই নিয়ে যাবে আর বই ফেরত দেবে না। একটা রুলসের মধ্যে থাকা দরকার, নিয়ম থাকা দরকার। মানে ঢোকার সময় সিগনেচার করে যাওয়া, একটা রেজিস্টার খাতা মেনটেন করা দরকার, ঠিক আছে। এগুলো আমরা পড়বো পরে, আরও ডিটেলসে পড়বো যে বিভিন্ন ধরনের মানে অ্যাক্সেশন রেজিস্টার রয়েছে বিভিন্ন ধরনের, সেগুলো নিয়ে তোমরা পড়বে আরও ডিটেলসে পরে একটু। তোমরা যখন 3 নম্বর বা 4 নম্বর পেপার যখন পড়বে তখন এগুলো সম্পর্কে জানতে পারবে। তো কর্মীদের দায়িত্ব থাকা দরকার, ঠিক আছে। তারপরে পাঠকের দায়িত্ব থাকা দরকার। এই হলো দ্বিতীয় সূত্র। তারপর তৃতীয় সূত্র, প্রত্যেক পাঠকের বইয়ের থাকে পাঠক। ওই ওপেন অ্যাক্সেস সিস্টেম, ওই আগের যেটা প্রথম সূত্রে যেটা ছিল ওপেন অ্যাক্সেস, সেটাই কিন্তু আবার এখানেও দেওয়া আছে। ওপেন অ্যাক্সেস সিস্টেম কী হওয়া দরকার, ঠিক আছে। তাকের বিন্যাস থাকা দরকার, ক্যাটালগ দরকার। এই ক্যাটালগ সম্পর্কে আরো ডিটেলসে পড়বে, ঠিক আছে। ক্যাটালগ কি, এটা আমরা ক্যাটালগ করছি কিন্তু এখন, ঠিক আছে। তারপরে রেফারেন্স সার্ভিস, প্রচার, এক্সটেনশন সার্ভিস, গ্রন্থ নির্বাচন, ঠিক আছে। প্রথম সূত্রে যেটা দেওয়া আছে সেগুলোই কিছুটা ব্যবহার করা হয়েছে এখানে। চতুর্থ সূত্র কি, পাঠকের সময় বাঁচান, ঠিক আছে। পাঠকের সময় বাঁচানো অর্থাৎ পাঠক যাতে বই সেই গ্রন্থাগার এসে যাতে পাঠকের সময় নষ্ট না হয় সেটা তার জন্য কী করণীয়। দেখো এখানে ওপেন অ্যাক্সেস ঠিকঠাক থাকা দরকার, শ্রেণী বিভাজন ক্যাটালগ করতে। দেখো শ্রেণী বিভাজন বলতে গ্রন্থাগার শ্রেণী বিভাজন করতে হবে, সাবজেক্ট ওয়াইজ আলমারিতে সাজাতে হবে।
যদি এমন বই সাজানো হচ্ছে যে সব বই একত্রে রাখা হচ্ছে, তাহলে তো কি চিনতেই পারবে না কোথায় বাংলার বই রয়েছে, কোথায় সাপোজ বাংলার বইয়ের সাথে হিস্ট্রি বই একদম সায়েন্সের বই সমস্ত একসাথে করে দেওয়া হলো, তাহলে পাঠক তো খুঁজতে খুঁজতেই খেলা সারাদিন সময় চলে যাবে। সেই জন্য কি আমাদের কি করতে হবে, শ্রেণী বিভাজন করতে হবে, এই ক্যাটালগ প্রস্তুতি করতে হবে। ঠিক আছে, চার্জিং সিস্টেম থাকতে হবে। চার্জিং সিস্টেম বলতে মানে মানে কার্ড কার্ড সিস্টেম, এই চার্জিং সিস্টেম বিভিন্ন ধরনের চার্জিং সিস্টেম, সেগুলো তোমরা পড়বে। সেভেন তোমরা 4 নম্বর বা 3 নম্বর পেপারে চার্জিং সিস্টেম সম্পর্কে দেওয়া আছে, ডিটেলসে পড়বে চার্জিং সিস্টেম কি। তারপরে তোমরা রেফারেন্স সার্ভিস, তারপরে কি পঞ্চম সূত্র থেকে গ্রন্থাগারের ক্রমবর্ধনশীল প্রতিষ্ঠা, কি গ্রন্থ সংগ্রহ, পাঠক থাকতে হবে, কর্মী থাকতে হবে। ঠিক আছে, শ্রী বিভাজন, ক্যাটালগ, তারপরে বই ভবিষ্যতের জন্য ব্যবস্থা থাকতে হবে। এই হলো গ্রন্থাগারের 5টি সূত্রের ব্যাখ্যা। তাহলে এগুলো তোমরা যদি একবার রিডিং করো বানাই লিখতে পারবে, এগুলো কিছু নেই। ঠিক আছে, এগুলো তোমরা বাস্তবে তোমরা অ্যাপ্লাই করে এসছো যদি গ্রন্থাগারের বইপত্র ব্যবহার করে থাকো। ঠিক আছে, এগুলো দেখবে এখান থেকে প্রশ্ন একটা পাবেই এই 15-17 থেকে। তাহলে আমরা যদি দেখি পরের আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি এটার পর, দাঁড়াও। তারপরে আমি বলি শিক্ষা প্রতিষ্ঠানে যদি বলে, দেখো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো একটা আসেই, প্রত্যেকবারই একটা আসে, কখনো বলে যে বিদ্যালয় গ্রন্থাগার সম্পর্কে আলোচনা করো, বা বিদ্যালয় গ্রন্থাগার কেমন হওয়া প্রয়োজন। তারপরে বলে যে এই কলেজ গ্রন্থাগার বা বিদ্যালয় গ্রন্থাগার কীরকম হওয়া দরকার, ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কীরকম হওয়া দরকার, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সম্পর্কে তোমরা আলোচনা করো। ঠিক আছে, যেটাই আসুক না কেন, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যে প্রশ্নই আসুক, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যদি কোনো গ্রন্থাগার আসে, তাহলে কিন্তু তিনটি সম্পর্কে আমরা জানি, একটা কলেজ, একটা স্কুল, একটা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এই তিনটে সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। তো তিনটে সম্পর্কে আলোচনা করা, যেমন বিদ্যালয় গ্রন্থাগার কি। দেখো বিদ্যালয় গ্রন্থাগার তোমরা কিন্তু অলরেডি জানো, বিদ্যালয় গ্রন্থাগারে বেশি একটা বই থাকে না। ঠিক আছে, শুধুমাত্র মানে তাদের এখানে তাই বলা হয়েছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবে, একদম সহজ ভাষায় দেওয়া আছে। বিদ্যালয় গ্রন্থাগার দেখো একদম সহজ ভাষায় দেওয়া আছে, বিদ্যালয় গ্রন্থাগার প্রকৃতপক্ষে শিশুর বুদ্ধির বিকাশের স্বরূপ, এটি শিশুদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। ঠিক আছে, এটা তোমার বইতে পেয়ে যাবে। অভ্যাস সাহায্য করে, তাদের অপুষ্ট মনকে আলোকিত করে। এই কথা মনে রেখে যে সেকেন্ডারি কমিশন এর প্রতিবেদন গ্রহণ করা হয়েছে, একটি ভালো গ্রন্থাগার ছাড়া কোনো বিদ্যালয় চলতে পারে না, যেখানে বিদ্যালয় বৌদ্ধিক ও সাহিত্য বিষয়ক কর্মকাণ্ডের কেন্দ্র এবং একটি পরীক্ষাগার বা ওয়ার্কশপ, বিজ্ঞান বা প্রযুক্তি প্রতিষ্ঠানের পক্ষে যে ভূমিকা পালন করে বিদ্যালয়ের জন্য তেমন। ঠিক আছে, দেখো উদ্দেশ্য কি দেওয়া আছে, আমরা যদি দেখি কি মানে এখানে বিদ্যালয় গ্রন্থাগারের কি উদ্দেশ্য। বিদ্যালয় গ্রন্থাগারের লক্ষ্য হলো বইয়ের প্রতি ভালোবাসা গড়ে তোলা, বইয়ের পড়ার আগ্রহ সৃষ্টি করে, ধীরে ধীরে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গ্রন্থাগার ছাত্রদের শিক্ষা লাভ, শিক্ষকরা শিক্ষাদান করার মতো সব উপাদান যোগান দিয়ে নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখে। একদম সহজভাবেই দেওয়া আছে কি কি সংগ্রহ, বিদ্যালয় গ্রন্থাগার সাধারণত কি কি বই ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখানে আমি যদি দেখি কি কি দেওয়া আছে, যেমন প্রাথমিক বিদ্যালয় গ্রন্থাগারে বই এবং অন্যান্য শিক্ষা ও পাঠদান সংক্রান্ত সম্ভাব্যের ভালো সংগ্রহ থাকা দরকার। সংগ্রহের ছবির বই, মহাপুরুষের বই, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের জীবনী, ভ্রমণ কাহিনী, হাসির গল্প বই, ঠিক আছে, উপকথা, পশু পাখি সম্বন্ধীয় বই থাকা উচিত। ঠিক আছে, আবার শিশুদের সাময়িক পত্রিকা, শ্রবণ দর্শন উপকরণ, যেমন চলচ্চিত্র, ভিডিও ক্যাসেট, মডেল, চার্ট, ফটোগ্রাফ, খেলনা, এই সমস্ত কিছু কিন্তু বিদ্যালয়ে আরও ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়, এইসব সংগ্রহে থাকে। আর কী কী কাজ করে বিদ্যালয় গ্রন্থাগার, দেখো বিদ্যালয় গ্রন্থাগার কী, বিদ্যালয় গ্রন্থাগার কিছু ইতিবাচক কাজ আছে, যেমন বিদ্যালয় শ্রেণীকক্ষে যে বিষয়ে পড়ানো হয় সে বিষয়ে পুষ্টি এবং সমৃদ্ধির জন্য উপযুক্ত সামগ্রী যোগান দেওয়া উচিত। ঠিক আছে, আরও বিভিন্ন কাজ করা হয়, যেমন সব ধরনের সামগ্রী যোগান করা, নতুন আগ্রহ সৃষ্টি করতে গ্রন্থাগার ভূমিকা পালন করে। এবং বিদ্যালয় গ্রন্থাগার পরিষেবা বিদ্যালয় প্রথাগত শিক্ষার পদ্ধতি বিকল্প নয়, তবে বিদ্যালয় এক বিশুদ্ধ অঙ্গ। এর সহায়ক পুস্তক, সূচক, ক্যাটালগের মাধ্যমে সংবাদ ও জ্ঞানের বিস্তার ঘটানো যেতে পারে।
এই হলো বিদ্যালয় গ্রন্থাগারের কার্যাবলী। তা মহাবিদ্যালয় গ্রন্থাগারের স্কুল থেকে তার একটু বেটার বইগুলো থাকবে সেখানে, তার থেকে আরও বেশি বেটার উদ্দেশ্য থাকবে, তার থেকে একটু বেশি সংগ্রহ থাকবে সেখানে, ঠিক আছে। অর্থাৎ দেখো কী উদ্দেশ্য রয়েছে যে মহাবিদ্যালয় গ্রন্থাগারের, অর্থাৎ মহাবিদ্যালয় অর্থাৎ কলেজ গ্রন্থাগার, ঠিক আছে। কলেজ গ্রন্থাগারে যুবক ছাত্রদের বিভিন্ন বিষয় ভালোভাবে বুঝতে এবং উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত হতে এবং ভবিষ্যৎ জীবনে অধিকতর দায়িত্ব বহন করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এর হলো উদ্দেশ্য। সংগ্রহ কী কী থাকে, যেমন সংগ্রহে থাকে বিভিন্ন ধরনের, যেমন এখানে দেওয়া আছে অনেক কিছুই দেওয়া আছে, আমি যদি বেশি একটা বলছি না, যে উন্নয়ন ব্যাপার, শিক্ষা দর্শন, প্রতিষ্ঠানের উদ্দেশ্য, ছাত্র সংখ্যা, তাদের প্রকৃতি, শিক্ষা প্রতিষ্ঠানের আয়তন ও গবেষণার কাজের জন্য যা যা প্রয়োজন গ্রন্থাগার ব্যবহারকারীদের পরিষেবা বিস্তারের কথা সর্বদা গ্রন্থাগারের বিবেচনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। গবেষণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়, এই সমস্ত বিষয় কিন্তু এখানে রাখা হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে সংগ্রহের মধ্যে পাঠ্যপুস্তক তো থাকবেই, মানে যেগুলো মানে মহাবিদ্যালয় অর্থাৎ কলেজে পড়ানো হয় সেই বই তো থাকবে, তার সাথে অনুমোদিত পুস্তক, শিক্ষকদের জন্য উন্নত মানের বই এবং অনেক সংখ্যক সহায়কারী গ্রন্থ, উচ্চমানের সাময়িক পত্রিকা, এইগুলো সংগ্রহে থাকে। আরও অনেক কিছুই থাকে, দেখো এখানে দেওয়া আছে অনেক কিছুই। তো কার্যাবলী কী কী কাজ করে থাকে কলেজ, অনেক এখানে বলা হয়েছে 3 ধরনের কাজ। অর্থাৎ প্রথম কলেজ সদস্যদের প্রতি পরিষেবা, দ্বিতীয় ছাত্রদের প্রতি কর্তব্য এবং তৃতীয় জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে সমাজের প্রতি ইতিবাচক দায়বদ্ধতা, ঠিক আছে। সেই সময় ছাত্ররা কিন্তু একটু সমাজের প্রতি আগ্রহ বাড়ে, কারণ সেখানে যদি ইতিবাচক বিষয় যদি থাকে তাহলে তাদের ইতিবাচক ভাবনা চলে আসবে ছাত্রদের মনে, সেগুলোই হলো সেই ধরনের বই কিন্তু সেখানে রাখা হয়। আরও বিভিন্ন ধরনের যেমন গবেষণার প্রতি উৎসাহ বাড়ানো হয়, ঠিক আছে, ছাত্রদের প্রতি পরিষেবা দেওয়া হয়, গ্রন্থাগার পূর্ণ ব্যাপার, বিশেষ ধরনের পাঠ্য বিষয়ের তালিকা পেশ করা হয়, সরাসরি ধার দেওয়া, জাতির প্রতি কর্তব্য, এগুলো হলো মহাবিদ্যালয়ের কাজ। তারপরে আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার তো সব থেকে বেশি উপযোগী, কারণ এখান থেকেই মানুষ গবেষণা তৈরি হয়, এখান থেকে একজন মানে সায়েন্টিস্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। আবার এখান থেকে মানে মানুষ মানে এখান থেকে কিন্তু মানে যে গ্রন্থাগারে মানে কোনো পাঠক যিনি বই পড়েন, এখান থেকে তিনি বিভিন্ন ধরনের সমাজের প্রতি মানে মঙ্গলের জন্য কোনো যে যে কাজটা করা হয় সেটা কিন্তু এখান থেকেই ভাবে, অর্থাৎ সেই বই কিন্তু এখান থেকেই, অর্থাৎ এখানে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই অর্থাৎ এই উদ্দেশ্য কী কী এখানে কিন্তু বলা হয়েছে। যেমন আমি যদি দেখি জ্ঞান ভাবনা সংরক্ষণ, শিক্ষাদান, গবেষণা, প্রকাশনা এবং পরিবর্তন, পরিষেবা এবং ব্যাখ্যা করা, এই সমস্ত হলো কিন্তু উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তাহলে সংগ্রহে রয়েছে কিন্তু অনেক বই রয়েছে, মানে বিদ্যালয়ে যেগুলো পড়ানো হয় সেই বই তো থাকবেই, তার পাশাপাশি কিন্তু অনেক কিছুই রয়েছে, ঠিক আছে। গবেষণাপত্র থেকে শুরু করে ডিজার্টেশন, পাণ্ডুলিপি, সংবাদপত্র এবং বিভিন্ন ধরনের তথ্য এখান থেকেই পাওয়া হয়। যেমন গবেষক কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কোনো গবেষণা করছে, সেই কোনো তথ্য প্রয়োজন, তখন কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে সেই লাইব্রেরি কিন্তু ফলো করে সেই তথ্য সংগ্রহ করে থাকেন, ঠিক আছে। সেখানে সব ধরনের বই থাকবে, ঠিক আছে, যেটা যেখানে পাওয়া যাবে না কিন্তু বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে পাওয়া যাবে, এরকম বইও থাকবে। তো কার্যাবলী দেখো এখানে অনেক কার্যাবলী রয়েছে, সব থেকে বেশি কিন্তু বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে জ্ঞানের সংরক্ষণ, জ্ঞানের পরিধি, শিক্ষাদানের, গবেষণা, প্রকাশনা, এগুলো সব মানে সব কিছুতেই গুরুত্বপূর্ণ কিন্তু বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, ঠিক আছে। এইরকম কিনা বলাই রয়েছে এই লাইনটার মধ্যে, যে বিভিন্ন উপাদান সংগ্রহ এবং সংগঠিত হয়, এই গ্রন্থাগার বিশাল জ্ঞান ভাণ্ডার সংরক্ষণ করার মতো অমূল্য কাজ করে, যা শিক্ষাদান, গবেষণা, বিশ্ববিদ্যালয় বিস্তারে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া বর্ধিত পাঠ্যক্রম, ডাকযোগে শিক্ষাদান, কৃষকদের জন্য কৃষি প্রদর্শনী, ঠিক আছে, প্রকাশনা, সহযোগিতামূলক গ্রন্থপঞ্জি, সহায়কারী গ্রন্থ সংবাদ, পুনরুদ্ধান সেবা, বেতার, দূরদর্শন কর্মসূচি, গোষ্ঠী, মনোরঞ্জন, নাটক, সঙ্গীত করা, সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখানে অবদান রয়েছে। এবং শিক্ষক গবেষণা কর্মীদের সাহায্যের জন্য গ্রন্থাগার বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যাদান কাজের অংশ হয়ে থাকে, কিন্তু নিয়ে থাকে। তাই এই হলো বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। কারণ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এখান থেকে মানুষ সমাজের জন্য সেবা করে, ঠিক আছে। কারণ যদি মানুষ যদি কোনো ইতিবাচক ভাবনা যদি না আসে গ্রন্থাগার
তাহলে মানুষ সমাজের প্রতি কিছুই করবে না। সেই জন্য সমাজকে নিয়ে ভাবতে শুরু করে এবং সমাজের কি যেটা মঙ্গল হবে সেই ধরনের বিষয় নিয়ে কিন্তু গবেষণা শুরু করা হয় এটা এই বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকেই। ঠিক আছে, অর্থাৎ এখান থেকেই মানুষ ভালো কিছু তৈরি করে। তাই হলো তিনটে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। অর্থাৎ যদি বলে যে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করতে বা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কি জানো, তখন কিন্তু তিনটে গ্রন্থাগার সম্পর্কে আলোচনা করতে হবে: স্কুল, কলেজ, মহাবিদ্যালয়, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। যদি উল্লেখ করে দেয়, যেটা উল্লেখ করে দেবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। আর বেশিরভাগ সময় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারই আসে, আর কলেজ গ্রন্থাগার বেশি একটা আসে না, স্কুল গ্রন্থাগার নিয়ে বেশি একটা আসে না। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার দিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, তোমরা ইয়ারের প্রশ্নগুলো ফলো করলেই তোমরা দেখতে পাবে যে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা তোমাদের পাঠিয়ে দিয়েছি, অথবা তোমরা বই তো পেয়ে যাবে, বই তো একদম এটা মানে বইয়েরই পিডিএফ। তাছাড়া তাছাড়া এটা টাইপিং নোটও রয়েছে। ঠিক আছে, আর প্রশ্নোত্তরটা পড়বে ভালো করে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। হুম হুম, অনেকদিন মাঝে গ্যাপ পাবে, একদিন একটা পেপার এক্সাম হবে, একসাথে দুটো পেপার হবে না। যদি পেপার ওয়ান হয়, পেপার ওয়ানের মাঝে গ্যাপ পাবে। ঠিক আছে, অনেক 7 দিনও গ্যাপ থাকে, এরকম থাকে। ঠিক আছে, দেখবে যে আশেপাশে কোনো অন্য কোনো স্টাডি সেন্টার আছে সেই রিলেটেড, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রিলেটেড, তো সেই কলেজের কাছাকাছি পড়বে। দেখবে আশেপাশে কোনো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টাডি সেন্টার যদি থাকে, সে কি থাকে, তাহলে সেখানে পড়বে। যদি না থাকে, যেখানে যত দূরে থাকবে সেখানে পড়বে। যদি আশেপাশে থাকে তো আশেপাশে পড়বে। ঠিক আছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যতগুলো স্টাডি সেন্টার রয়েছে সেই স্টাডি সেন্টারের মধ্যেই পড়বে, যে কোনো একটা স্টাডি সেন্টার কাছাকাছি পড়বে। কারণ নিজের মানে এমন না যে একটা থেকে আরেকটা জায়গায় অন্য জেলার মধ্যে পড়বে, সেরকম না। সেই জেলারই অন্য কোথাও যদি থাকে, যদি না থাকে তখন অন্য জেলায় দেখবে, মানে সেই জেলার কাছাকাছি পড়বে। ঠিক আছে, ঠিক আছে, রেখে দিচ্ছি।